পুলিশের গাড়ি যখন সাইরেন বাজিয়ে অ্যাপার্টমেন্টের গেটের সামনে এসে থামলো, তখন জাহিদ রহমানের মুখে সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। যে মানুষটি একটু আগেও ক্ষমতার দম্ভ দেখাচ্ছিলেন, অহংকারে পা মাটিতে ফেলছিলেন না, তিনি এখন ভেজা বিড়ালের মতো কাঁপছেন। পুলিশের সাব ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে সোজা এগিয়ে এলেন আমার দিকে। ডাক্তার মেহজাবিন, ফোনে কি আপনি কমপ্লেন করেছিলেন? হ্যাঁ অফিসার, আমি শান্ত গলায় বললাম। তারপর বাবার দিকে আঙ্গুল উঁচিয়ে দলিল জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ এবং সুরাইয়া বেগমের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের সংক্ষিপ্ত বিবরণ দিলাম। আসাদুল সাহেব ও ওনার কাছে থাকা 25 লাখ টাকা আত্মসাতের আইনি প্রমাণাদি অফিসারের হাতে তুলে দিলেন। অফিসার কাগজগুলো দেখেই বাবার দিকে ফিরলেন। চলুন জাহিদ সাহেব, থানায় গিয়ে বাকি কথা হবে। হাত করাটা কি পড়াতেই হবে নাকি ভদ্রলোকের মতো গাড়িতে উঠবেন? জাহিদ রহমান শেষবারের মতো আমার দিকে তাকালেন। ওনার চোখে তখন কোনো রাগ নেই, আছে কেবল ভিক্ষুকের মতো বেঁচে থাকার আকুতি। মেহজাবিন, মারে, আমি তোর জন্মদাতা বাবা, তুই আমাকে পুলিশে দিস না, তোর মায়ের পায়ে পড়ি, আমাকে মাফ করে দে তোরা। এতক্ষণ চুপ করে থাকা আমার মা এবার এক পা এগিয়ে এলেন। বাবার চোখের দিকে তাকিয়ে মা অত্যন্ত শক্ত গলায় বলেন, 6 বছর আগে যখন তুমি আমাকে আর আমার মেয়েকে ছেড়ে মাঝ রাস্তায় ফেলে অন্য নারী হাত ধরেছিলে, তখন কি তোমার বাবা আর স্বামীর পরিচয়টা কোথায় ছিল সেটা মনে ছিল না? তুমি শুধু আমাদের ঠকাওনি, টাকার লোভে এই মহিলার জীবনও ধ্বংস করেছো। তোমার মতো প্রতারকের জায়গা ঘরে নয়, জেলে হবে। পুলিশ যখন জাহিদ রহমানের শার্টের কলার ধরে গাড়িতে তুলছিল, তখন চারপাশের উৎসুক জনতার ধিক্কার আর তালি একসাথে বাজি উঠল। বাবার কোটি টাকার অহংকার, বিলাসী জীবনের স্বপ্ন সব এক নিমিষে ধুলোয় মিশে গেল। জাহিদ রহমানের পতনের অধ্যায় এভাবেই রচিত হলো। গাড়িটা চলে যাওয়ার পর চারপাশটা হঠাৎ শান্ত হয়ে এলো। মাটিতে তখনও বসে কাঁদছিলেন সুরাইয়া বেগম। ওনার দিকে তাকিয়ে এবার আমার মনে কোনো রাগ কিংবা ঘৃণা হলো না, কেবল এক অদ্ভুত করুণা হলো। অতিরিক্ত লোভ কিভাবে একজন মানুষকে পথের ভিখারি বানিয়ে দেয়, উনি তার জীবন্ত উদাহরণ। আসাদুল সাহেব ওনার ছেলের হাত ধরে সুরাইয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ালেন। সুরাইয়া বেগম চোখের পানি মুছতে মুছতে আসাদুল সাহেবের পা জড়িয়ে ধরতে গেলেন। আমাকে মাফ করে দেন, আমি লোভে অন্ধ হয়ে আপনার মতো হীরা ফেলে কাজ কুড়াতে গিয়েছিলাম। আমার পাপের শাস্তি আমি পেয়েছি, কিন্তু আমার এই অনাগত সন্তান, এর কি হবে? আসাদুল সাহেব আলতো করে নিজের পাটা সরিয়ে নিলেন। ওনার চোখে কোনো প্রতিশোধের আগুন ছিল না, ছিল এক রাশ ক্লান্তি। উনি বললেন, সুরাইয়া, তুমি যে ভুলটা করেছো তার কোনো ক্ষমা হয় না। তুমি আমার ভালোবাসা আর এই ছেলেটার মায়াকে টাকার কাছে বিক্রি করে দিয়েছিলে। তবে আমি মানুষ, কোনো পিশাচ নই। তোমার আইনি লড়াই আমি তোমাকে সাহায্য করব, যাতে জাহিদের কাছ থেকে তোমার হকের 25 লক্ষ টাকা তুমি ফেরত পাও। কিন্তু আমার সংসারে কিংবা আদিবের মায়ের জায়গায় তোমার আর কোনোদিনও ফেরা হবে না। তুমি তোমার ভুলের খেসারত একাই দিবে। আদিব ওর মায়ের দিকে শেষবারের মতো তাকালো। ওর চোখে সে ঘৃণা কিছুটা কমে এখন সেখানে করুণা জমেছে। ও বলতে, আম্মু। আসাদুল সাহেব আর আদিব আর এক মুহূর্তও দাঁড়ালো না, তারা দ্রুত গাড়িতে উঠে চলে গেল। সুরাইয়া বেগম শূন্য দৃষ্টিতে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। আমি সুরাইয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার কাঁপতে থাকা কাঁধে হাত রেখে বললাম, উঠুন, মাটিতে বসে কেঁদে আর কোনো লাভ নেই। সুরাইয়া বেগম চমকে আমার দিকে তাকালেন। ওনার চোখে তীব্র অপরাধ বোধ। ম্যাডাম, আপনি আমার উপর রাগ করেননি? আমি তো আপনার বাবার অপরাধের সঙ্গী ছিলাম। আপনি অপরাধের সঙ্গী ছিলেন না, আপনি ছিলেন ওনার ফাঁদে পড়া এক শিকার। আমি ওনাকে টেনে তুললাম আর বললাম, আপনি আজ আমার চেম্বারে এসেছিলেন একজন রোগী হিসেবে, আর একজন ডাক্তারের কাছে রোগীর চেয়ে বড় আর কোনো পরিচয় নেই। আপনার এই অনাগত সন্তান সম্পূর্ণ নিষ্পাপ। জাহিদ রহমানের পাপের ছোঁয়া যেন এই বাচ্চার উপর না পড়ে সেটা আমি দেখব। আপনার এই গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্মদান পর্যন্ত সমস্ত চিকিৎসার দায়িত্ব আমার হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে হবে। আপনি সেখানেই ভর্তি থাকবেন। সুরাইয়া বেগম আমার কথা শুনে অঝরে কাঁদতে লাগলেন। তবে এবার সে কান্না কষ্টে ছিল না, ছিল কৃতজ্ঞতার। উনি ফিসফিস করে বললেন, আপনি সত্যিই ওনার মেয়ে, কিন্তু ওনার মতো মানুষ নন। আপনি একজন ভালো মানুষ। ঠিক তখনই একটা সাদা রঙের গাড়ি এসে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে ব্রেক কষলো। গাড়ি থেকে তাড়াহুড়া করে নেমে এলেন আমার স্বামী, ডাক্তার আরিয়ান। ও নামকরা সার্জন। চেম্বার শেষ করে ও আমার মায়ের ফোন পেয়ে সব রোগীকে অন্য ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করে পাগলের মতো ছুটে এসেছে। আরিয়ান হন্তদন্ত হয়ে আমার দিকে তাকিয়ে এসে আমার হাতটা শক্ত করে ধরলো। মেহজাবিন, মা, তোমরা ঠিক আছো তো? বাসায় নাকি ঝামেলা হয়েছে? কি হয়েছে এখানে? আমি আরিয়ানের চোখের দিকে তাকালাম। ওনার সে ব্যাকুলতা আর ভালোবাসা আমার সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দিল। মা এগিয়ে এসে আরিয়ানের মাথায় হাত রেখে বললেন, আমরা ঠিক আছি বাবা, সব ঝড় কেটে গেছে, আর আমার মেয়ে আজ একাই সব অন্যায় আর অহংকার গুড়িয়ে দিয়েছে। আরিয়ান সুরাইয়া বেগমের দিকে তাকালো। তারপর পুরো ঘটনাটা সংক্ষেপে শুনে আমার দিকে এক গভীর শ্রদ্ধার দৃষ্টিতে তাকালো। ও আমার কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি জানতাম মেহজাবিন, তুমি শুধু একজন ভালো মেয়ে বা স্ত্রী নও, তুমি একজন অসাধারণ ডাক্তার। সুরাইয়া বেগমের অনাগত সন্তানের দায়িত্ব নেওয়ার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, তাতে আমি তোমার পাশে আছি। আমাদের হাসপাতালে ওনার সব টেক কেয়ার হবে। মা আমাদের দুজনের দিকে তাকিয়ে এক চিলতে হাসলেন। সেই হাসিতে ছিল দীর্ঘ 6 বছরের গ্লানি থেকে মুক্তি পাওয়ার এক তৃপ্তি। আমরা সবাই মিলে এবার আমাদের ফ্ল্যাটের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমে এসে আমি বারান্দার দরজাটা খুলে দিলাম। বিকেলে ম্লান আলো মুছে গিয়ে রাতের প্রথম তারাটা ফুটছিল। জাহিদ রহমান আর সুরাইয়া বেগম ভেবেছিলেন এক ছাদের নিচে লোভ আর জালিয়াতির নতুন সংসার পাতবেন, কিন্তু প্রকৃতির নিয়মে আজ তারা দুজনে সেই ছাদের বাইরে। যার যার কর্মের ফল সে একাই ভোগ করতে হয়। আর আমার মা, মেয়ে আর জামাই মিলে এক ছাদের নিচে এক নতুন এবং কলঙ্কমুক্ত জীবনের দিকে ডানা মেললাম। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের শেষ পর্ব। প্রত্যেকটা